আজ ৩রা ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা, আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ। মধ্যপ্রাচ্যে উগ্রবাদের প্রভাবে বাংলাদেশেও বাড়ছে জঙ্গি তৎপরতা, সবচেয়ে সক্রিয় জেএমবি ও হিজবুত তাহরির। পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হলো। বিকেল ৫টার মধ্যে ২৩৫ পৌরসভার মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। একাধিক পৌরসভা ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিরুদ্ধে উঠছে আচরণবিধি ভাঙার অভিযোগ। তবে এসব অভিযোগের ব্যাপারে পদক্ষেপ নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেন প্রার্থীরা। নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। ঘটা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি ভেঙে ধামরাইয়ে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে যান স্থানীয় সংসদ সদস্য এম এ মালেক। নারায়ণগঞ্জের তারাবতেও দেখা গেছে আচরণবিধির লঙ্ঘন। সেখানে শোডাউন করতে দেখা গেছে প্রার্থীদের। নির্বাচনী আইনে এটি নিষেধ হলেও কোনো ব্যবস্থাই নেননি রিটার্নিং কর্মকর্তা। দলের মনোনয়ন না পেয়ে প্রার্থিতা জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতা। আওয়ামী লীগের প্রার্থীরা উৎসবমুখর ভোটের কথা বললেও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থীরা। সাবেক এমপি, বর্তমান এমপি মহোদয়, আমাদের নেতৃবৃন্দ যারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করছেন। বিশঙ্কা তো থাকবেই, এরা তো বলাবলি করতেছে যে আমাকে কেন্দ্রে ঢুকতে দিবে না, ভোটার আগে ভোট দিয়ে ভোটারদের যাতে দিবে না। এরকম কোনো ঘটনা আমরা দেখি নাই। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সবকিছু চলছে, একটা আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশ। কিছু কিছু এলাকায় পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের প্রতিবাদ জানানোর খবর পাওয়া গেছে। কোনো কোনো এলাকায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সামান্য হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো আমরা স্থানীয় প্রশাসন যারা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকে প্রার্থীরা জমা দেওয়ার জন্য যে সুযোগ সুবিধাগুলো করে দিতে, কেউ যেন বাধাগ্রস্ত না হয়, যেন ব্যবস্থা নিতে। ২৩৫টি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে হবে এই নির্বাচন। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পৌরসভা নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে বগুড়া থেকে যোগ দিচ্ছেন রিটার্নিং অফিসার হায়াতুদ্দৌলা, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক এবং রাজশাহী থেকে তানোর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমান। জনাব হায়াতুদ্দৌলা, আপনার কাছে প্রথমে আসতে চাই যে আজকে যেই পরিবেশে প্রার্থীরা তাদের প্রার্থিতা জমা দিয়েছে, এটি আপনি কিভাবে দেখছেন এবং সেখানে কোনো ধরনের অভিযোগ আপনার কাছে এসেছে কিনা কোনো প্রার্থীর কাছ থেকে? আসসালামু আলাইকুম। আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল এবং সকাল থেকেই প্রার্থীরা এবং তাদের সমর্থকরা উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বাধা দেওয়ার পরিস্থিতি বা কোনো ধরনের নির্বাচনী আইন বহির্ভূত কোনো ঘটনার খবর আমরা পাইনি। সুন্দর একটি পরিবেশে সবাই জমা দিয়েছেন এবং এখানে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে যারা এসেছিলেন এখানে জমা দেওয়ার জন্য। জনাব হায়াতুদ্দৌলা, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সংখ্যক আপনারা ইতিমধ্যেই হিসাব করেছেন কিনা, কত সংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে? জি, ইতিমধ্যে আমরা মেয়র পদে 3টি মনোনয়নপত্র পেয়েছি, সংরক্ষিত মহিলা আসনে 35টি এবং সাধারণ ওয়ার্ডের জন্য 100, কাউন্সিলর পদে 132টি মনোনয়নপত্র আমরা পেয়েছি। হায়াতুদ্দৌলা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। একটু সিলেটে যাব, সুজাত আলী রফিক আছেন সেখানে। অধ্যক্ষ সুজাত আলী, আপনার কাছে জানতে চাইব যে সিলেটের পরিস্থিতি কি এবং সেখানে যে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে সেখানে যারা জমা দিতে এসেছে তারা আশ্বস্ত কতটুকু যে ভালো নির্বাচন হবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে এই নির্বাচনটা একটা ভিন্ন মাত্রার নির্বাচন। এই প্রথম দলীয় প্রতীকে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে এবং এই নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আজকে সিলেটে
আমাদের সিলেট জেলায় 3টি পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা, এবং সেখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো বাধা বিঘ্ন বা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, এবং আমরা আশা করি অত্যন্ত সুষ্ঠু পরিবেশে এই নির্বাচন হবে, এবং জনসাধারণের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সেটা অত্যন্ত আশাব্যঞ্জক। পরিবেশটা যাতে আরো ভালো থাকে, কারণ বিভিন্ন সময় পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে, সেই ক্ষেত্রে প্রার্থীদের দিক থেকে, অথবা যেহেতু এবার রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে, ফলে রাজনৈতিক দলের আলাদা দায়িত্ব আছে মনে করেন কিনা? অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দলেরই এখানে দায়িত্ব আছে। আমরা যেহেতু এই নির্বাচনটাকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই সরকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন পৌরসভায় নির্বাচন করছেন, তারা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হয়, এক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলের এগিয়ে আসা উচিত, এবং সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বমূলক এই স্থানীয় সরকার যাতে প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি। জনাব সুজাত আলী, জনপ্রতিনিধিত্বের কথা বলেছেন, সেখানে তো অবশ্যই ভোট একটা প্রক্রিয়া, কিন্তু আরো অনেক প্রক্রিয়াই কিন্তু অনুসরণ হতে দেখা যায়, অর্থাৎ যারা ইতিমধ্যেই দলের মনোনয়ন পেল, সেই ক্ষেত্রে তৃণমূলের কোনো ভূমিকা আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রে ছিল কিনা? আমরা জানি যে অবশ্যই দলীয় সভানেত্রী মনোনয়নটি চূড়ান্ত করেছেন, কিন্তু এক্ষেত্রে তৃণমূলের কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল কিনা? জনাব সুজাত আলী। আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের দলের মাননীয় সভানেত্রী যে সেখান থেকে ঢাকা থেকে মনোনয়ন দিয়েছেন, কিন্তু এখানে প্রথমে কিন্তু আমরা প্রত্যেকটি পৌরসভায় তৃণমূল পর্যায়ে আমাদের সকল মানুষের মতামত নিয়েছি। আমরা আমাদের দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মতামত নিয়ে আমরা পাঠিয়েছি, এবং তার ভিত্তিতেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেই মনোনয়নটি সিলেক্ট করেছেন। আমরা একটু সিলেট থেকে চলে যাব রাজশাহীতে। মিজানুর রহমান, আমরা জানতে চাই যে আপনাদের দল থেকে বলা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনের এই প্রস্তুতিটা নেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা জানতে পেরেছেন যে নির্বাচনে অংশ নিতে হবে, এবং সম্পূর্ণ নতুনভাবে, কারণ এর আগে কখনো স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে হতে দেখিনি, একটা আইনের সংশোধন হয়েছে। তো এই পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের চ্যালেঞ্জ যের মুখোমুখি হচ্ছেন কিনা, কারণ আপনারা আরেকটু বাড়তি সময়ের জন্য ইতিমধ্যে আবেদন করেছিলেন? মিজানুর রহমান। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আসলে যে সময়টুকু দরকার ছিল, এই দেশনেত্রী খালেদা জিয়া আমাদের কেন্দ্রীয়ভাবে যে সময় আবেদন করা হয়েছিল, নির্বাচন কমিশন যদিও এই সময় বাড়ানো হয়নি, তো আমরা অল্প পরিসরে চেষ্টা করছি জনগণকে সঙ্গে নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আমাকে তানোর পৌরসভায় মনোনয়ন দিয়েছেন, তো আমরা এই পরিস্থিতিতে গোটা বাংলাদেশের এই যে পরিস্থিতি বিরাজ করছে, নির্বাচন ছাড়া এই সরকার বর্তমান দায়িত্ব পালন করছেন, তো যেহেতু নির্বাচন আগামী দিনে মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, এই সময়ে এই পরিবেশে আমরা শঙ্কার মধ্যে আছি সুষ্ঠু নির্বাচন হবে কি না। তো যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি আশা করব এবং আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে ধানের শীষের প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। মিজানুর রহমান, অধ্যাপক সুজাত আলী, রফিক এবং হায়াতুদ্দৌলা, আপনারা তিনজনই থাকুক, আমরা একটা বিরতির পরে ফিরে আসবো। ফিরে এসে মিজানুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে যেমন আপনাকে দলীয় প্রধান মনোনয়ন দিয়েছেন, সেক্ষেত্রে স্থানীয় বা আপনার যারা ভোটার, তাদের কোনো রকমের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা ছিল কিনা? আমরা এটা সুজাত আলীর কাছ থেকেও জেনেছি, তার দলের পরিস্থিতিটা, আপনার দলের পরিস্থিতিটাও একটু জানতে চাইবো যে তৃণমূলের পরিস্থিতিটা কেমন ছিল। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আবার আপনাদের সঙ্গে কথা হবে। একটা বিরতিতে যাচ্ছি, এডিটর স্পিকের নিচে একটা বিরতি। পৌরসভা নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। জনাব মিজানুর রহমান, আপনার কাছেই আবার ফিরে আসতে চাই যে তৃণমূলের যারা আছেন তাদের কি ধরনের ভূমিকা ছিল এই নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে?
যে তৃণমূলে আমার তানোর রাজশাহী জেলার তানোর পৌরসভার যে নয়টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের প্রত্যেকটি নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আমাকে তানোর পৌরসভা থেকে মনোনীত করা হয় এবং এই মতামতটা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় এবং কেন্দ্র থেকে ম্যাডাম আমাদেরকে এই ধানের শীষের প্রতীকটা আমাদের হাতে দিয়েছেন এবং আমি মনে করি রাজশাহী জেলার যে 13টি পৌরসভা আছে সেই 13টি পৌরসভাতেই তৃণমূলে আছে বিগত আন্দোলনে যারা ছিল, আন্দোলন করেছে, দলের দুর্দিনে পাশে ছিল, তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। মিজানুর রহমান, আপনারা আশঙ্কার কথা বলছেন যে সুষ্ঠু হবে কিনা, যদি হয় তাহলে সেটা আপনাদের পক্ষে যেতে পারে, কিন্তু সুষ্ঠু না হওয়ার ক্ষেত্রে কি কি উপাদান বিশেষ করে আপনাদের মনে হয় যে নজর রাখা প্রয়োজন প্রশাসনের বা যারা নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশন? দেখেন, নির্বাচন শুরু হয়ে গেছে, আমরা আজকে আপনার নমিনেশন জমা দিলাম, এখনও পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে, অনেক নেতাকর্মী জেলে আছে, অনেক পলাতক আছে। আমরা ভীত সন্ত্রস্ত যে আমরা সঠিকভাবে আমাদের প্রচার প্রচারণা চালাতে পারবো কিনা, আমাদের কর্মীদেরকে ঠিকমতো বাড়িতে থাকতে দিবে কিনা, যদি অযথা আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করে তাহলে হয়তো আমাদের নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত হয়ে মাঠে তারা আদিবাত আজকেই নীতিমালা ভঙ্গ করে আমার অপোনেন্ট প্রার্থী মোটরসাইকেল শোডাউন দিয়ে নমিনেশন পেপার জমা দিয়েছেন। এখানে আপনার প্রশাসনের লোক মিজানুর রহমান, আমরা বুঝতে পেরেছি যে এই জিনিসগুলিতে অবশ্যই দৃষ্টি দেয়া প্রয়োজন। অধ্যক্ষ সুজাত আলী, আমরা জানতে চাই যে যেহেতু আপনার দল এখন ক্ষমতায় আছে, নিশ্চয়ই এখানে একটা দায়িত্বশীল আচরণের প্রয়োজন আছে যাতে স্থানীয় সরকার নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, কারণ একই সঙ্গে এটার দিকে কিন্তু শুধু দেশে না, দেশে বিদেশে সবারই এক ধরনের দৃষ্টি আছে, কারণ বাংলাদেশের কিন্তু বিগত নির্বাচনগুলি নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি থেকে বেরিয়ে আসার জন্য এটা আপনার দলের সামনে একটা বড় সুযোগও বটে। সুজাত আলী। ইয়েস, আমি আপনাকে এই ব্যাপারে বলতে চাই যে আমাদের দল এর আগেও নির্বাচন করেছে এবং সেই নির্বাচনগুলোতে বিএনপি জামাতের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করেছে। যখন তারা জয়ী হয় তখন তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়নি, আর যখন অন্যরা জয়ী হয় তখন বলে নির্বাচন সুষ্ঠু হয়। তো এভাবে তো হয় না। আমাদের এই নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে আমি আশা করি যে এখানে অবশ্যই এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে এটাই আজকে প্রমাণিত হয়েছে যে বিএনপি আজকে নির্বাচনে এসে প্রমাণ করলো যে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া সম্ভব। তারা যে সবসময় অভিযোগ করে সেই অভিযোগটি আর আজকে ধূপে টিকলো না। তো আমরা আশা করব হ্যাঁ, সবাই সব জায়গায়, সব এলাকায়, সারা দেশে তারা এমন আচরণ করবেন না যে আচরণের জন্য নির্বাচন বিঘ্নিত হয়। এবং আমাদের দলের যে সমস্ত প্রার্থীরা সারা দেশে প্রার্থী হয়েছেন, আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যে সরকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আজকে যে বিচার হচ্ছে, এই বিজয়ের মাসে 30 তারিখে যেহেতু নির্বাচন হবে, এই নির্বাচনে দেশের মানুষ এই রাজাকার আলবদরদের যে সংগঠন এবং তাদের সাথে সম্পৃক্ত যে সংগঠন, এগুলোকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের এই নৌকা প্রতীকে, এই বঙ্গবন্ধুর প্রতীক এবং অনেক ধন্যবাদ। আমরা একটু হায়াতুদ্দৌলা খানের কাছে যাব যে সত্যিকার অর্থেই নির্বাচনটাকে সুষ্ঠু করবার জন্য আপনাদের দিক থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং বারবারই কিন্তু আমরা আচরণবিধি ভঙ্গের যে অভিযোগগুলি শুনি সেগুলির আসলে শেষ পর্যন্ত কি সুরাহা হয়, আচরণবিধি ভঙ্গ করার জন্য কোনো প্রার্থী কোনো দণ্ডের শিকার হচ্ছেন কিনা সেটা আমরা খুব বেশি জানি না। এটা কি আমাদের সংবাদকর্মী হিসেবে ব্যর্থতা, নাকি আসলে এই ধরনের দণ্ডে দণ্ডিত হন না তারা? জনাব হায়াতুদ্দৌলা। জি, ধন্যবাদ। আচরণবিধি লঙ্ঘনের কারণে প্রার্থী একেবারে দণ্ডিত হন না, এই বিষয়টি আসলে
এইভাবে বলা যাবে না, কারণ এই নির্বাচনের আগেও আমি এর আগেও একাধিকবার নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি, উপজেলা পরিষদ ইলেকশন সহ, এবং আমি নিজেও এই আচরণবিধি লঙ্ঘন যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং আপনাকে আশ্বস্ত করতে চাই, আসন্ন পৌরসভা নির্বাচনে বগুড়া পৌরসভায় যারা ভোটার আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, সুষ্ঠুভাবে একটি নির্বাচন হবে, নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং আচরণবিধি লঙ্ঘিত হবে না, এবং সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখা হবে, এবং একটি উপযুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা প্রয়োজন সবই করা হবে। হায়াতুদ্দৌলা, স্থানীয় সরকার নির্বাচনে আরেকটি জিনিস বড় হয়ে আসে, সেটা হচ্ছে বাইরের মানুষ অর্থাৎ বহিরাগত, সেইটি প্রোটেক্ট করার জন্য আপনারা আগের থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? দেখুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব, তারা তৎপর এবং তাদের কাছে তথ্য রয়েছে। আর স্থানীয় সরকার নির্বাচন আপনি জানেন এটি স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। তো এখানে যদি বাইরে থেকে কোনো ব্যক্তি আসেন, এটা কিন্তু সহজেই ট্রেস করা যায় তারা বহিরাগত, এবং আমার ধারণা এখানে এ ধরনের কোনো পরিস্থিতি হওয়ার আশঙ্কা আমি দেখছি না আপাতত। হায়াতুদ্দৌলা খান, অধ্যক্ষ সুজাত আলী, রফিক এবং মিজানুর রহমান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।